স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি আমি গোলাম কিবরিয়া। একের পর এক টানা হরতালে বিপর্যস্ত দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিক্ষাঙ্গন এবং সামগ্রিক নাগরিক জীবন। চলতি মাসে এ পর্যন্ত হরতালবিহীন স্বাভাবিক কর্মদিবস পাওয়া গেছে মাত্র 3টি। হরতালের আগুনে পুড়ে ঝরে পড়ছে একের পর এক প্রাণ। আজও মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই অসহনীয় অচলাবস্থার হাত থেকে কি মুক্তির কোনো পথ নেই? এই প্রশ্নের আজ দেশের প্রতিটি মানুষের। আজকের ডেডলাইন ঢাকাতেও খুঁজব আমরা এরই উত্তর। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আ.ফ.ম. ইউসুফ হায়দার। আছেন অভিনেত্রী, তথ্যচিত্র ও নাট্য নির্মাতা রোকেয়া প্রাচী। স্বাগত আপনাদের। যাচ্ছি ডক্টর আ.ফ.ম. ইউসুফ হায়দারের কাছে। যে প্রশ্নটা রাখলাম, এই অসহনীয় অচল অবস্থার শেষ কবে? আজকে আমরা শুনলাম কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে তিনি দুদিন চেষ্টা করেও সৈয়দ আশরাফের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এটা গেল একদিক। আরেক দিক হচ্ছে টানা হরতাল দিচ্ছে বিরোধী দল, তাদের দাবি আদায়। মাঝখানে পড়ে আমাদের জনজীবন বিপর্যস্ত। এর মুক্তি পথ কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদের আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। প্রথমেই আমি এই যারা মারা গেলেন, আজকেও একদিন মারা গেছেন, ঘটনাগুলো অত্যন্ত হৃদয় বিদারক, দুঃখজনক, আমি মর্মান্তিকও বটে। আমি প্রথমে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা মারা গেছেন সেই সমস্ত শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। অত্যন্ত দুঃখজনক। আসলে আমরা আর কতদিন এইভাবে আমাদের চলবে? আমাদের মনে সময় এসছে যে এই সমস্ত সমস্যার একটা পার্মানেন্ট সলিউশনে আসার। দেখেন, আপনি কিছু আগেই বললেন যে এর সমাধান কি। সমাধানের মধ্যে আজকে মানে সারাদিন যাই গেছে, সন্ধ্যার সময় ওই স্ক্রোলটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। ওখানে বলা হচ্ছে, বা আমি পরে 10টা নিউজে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ওই আমাদের রাজিয়া ফয়েজের বিষয়ের পরে কী বলে জানাজার নামাজের পরে উনি গত 2 দিন ধরে চেষ্টা করছেন। ঠিক বোঝা গেল না পাওয়া গিয়েছিল কিনা না। মানে এখানে যেটা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। তো অতএব আমরা সাধারণ নাগরিক যারা যেটা আমরা বিশ্বাস করি, যে আমরা মনে করি সংলাপের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব এবং সংলাপের বিকল্প সংলাপই, সংলাপ ছাড়া আর কোনো বিকল্প নেই। এবং এই একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে এসে বা আমরা যেখানে মানে বিজ্ঞান ও প্রযুক্তির এত উন্নতির চরম শিখরে আমরা আহরণ করছি, এই অবস্থায় যদি আমরা সাধারণ জিনিসগুলা আলোচনার মাধ্যমে সমাধান করতে না পারি, সেটা আমাদের জন্য দুঃখজনক হবে। তো আমি তবু এখনও আশা করব যে সংলাপের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে সরকার এগিয়ে আসবেন। বিরোধী দলের মহাসচিব ফোন করেছেন, ওনারাও এটাকে রিসিপ্রোকেট করবেন। এবং একটু যদি বলি, এর আগে তো প্রধানমন্ত্রী ফোন করেছিলেন বিরোধী দলীয় নেত্রীকে, আমরা জানি, এবং সেই ফোন আলাপও আসলে প্রকাশই হয়ে গেছে এবং উনিও তখন সেটাতেও তো সাড়া মিলেনি। সর্বোচ্চ পর্যায়ে যখন সাড়া মিলেনি, সর্বোচ্চ পর্যায়ে ওই আমি আসলে অতীতমুখী না, আমি সামনের দিকে তাকাতে চাই। আপনি যখন প্রশ্নটা তুললেন, আমার কাছে মনে হচ্ছে আমি এই যে মানে টেলিফোন আলাপচারিতাটা আমি নিজেও শুনেছি। তো এখানে আমার মনে হয় যে আসলে আমার মনে হয় যে ওইটা টেলিফোন বলতে টেলিফোন করার জন্যই করা হয়েছিল এবং ওইখানে হয়তো যতটুকু না আন্তরিকতা ছিল তার থেকে বেশি ছিল রাজনীতি। কারণ আপনি যদি কারোর বাড়িতে দাওয়াত দিতে চান, এবং আমি এভাবে বলি যে কারোর সাথে যদি আমার বন্ধুত্বের ঘাটতি থেকে থাকে কোনো কারণে, এখন যদি আমি আবার সেই বন্ধুত্বটাকে পুনর্জীবিত করতে চাই, তাহলে বলে দোস্ত তোমার বাড়িতে আসো, হ্যাঁ, কিন্তু ওই আসতে বললে ওই পর্যন্তই, মানে তো ঠিক আছে যা হয়েছে ভুলে যাই আমরা, আসো আমরা আবার নতুন করে শুরু করি, আসো আমরা আলোচনা করি, আমার বাসায় খাও। তো সেইখানে যদি বলে তুমি আমাকে সেই দিন একটা ঘুষি মারছিলা বা তুমি আমাকে ওই দিন সেরকম করেছিলা, সেখানে আমার বন্ধু আসবে না। দুই পক্ষ থেকে না, আমি ঠিক দুই পক্ষের কথা বলছি না। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে আমি অত্যন্ত মানে বিনীতভাবে বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছেন, এটার জন্য উনি নিশ্চয়ই মানে প্রশংসা দাবিদার, কিন্তু একই সাথে আবার ওই প্রসঙ্গগুলো না আনলেই হতো। এবং অ্যাকচুয়ালি বিরোধী দলের নেত্রী কিন্তু কোনো প্রসঙ্গ আনেন নাই, কোনো ইস্যুর অবতারণা করেন না, আমি শেষ করে নেই। কিন্তু উনি কিন্তু ওই মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন ওইগুলোর উত্তরই দিয়েছেন, এবং তাতে হয়তো মনে হয় যে একটু কথা কাটাকাটি হয়েছে। আর উনি কিন্তু আসবেন নাই কথা বলেননি, উনি কিন্তু আসবেন এবং আসার জন্য বলেছেন যে 29 তারিখের পরে যে কোনো দিন। এবং একবার একটা সেন্টেন্স উনি বলেছিলেন যে 30 তারিখেও উনি আসতে পারেন, তারপরে কিন্তু এটাকে আর
ফলো আপ করা হয় নাই। দুই দলই বলা হচ্ছে যে কি বলে আলোচনার দৌড় খোলা আছে, কিন্তু এটা তো বলতে হবে একজনকে, এবং সেইটারই ধারাবাহিকতা মনে করেন যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোন করে থাকে তো সেখানে পজিটিভলি রেসপন্স হওয়া উচিত ছিল আর কি, এটা আমার অবজারভেশন। মানে তারপরে আমরা দেখলাম টানা হরতাল আসলো, ওই ফোনের পরেও আসলে একটা হরতাল ছিল। টানা হরতালের বিষয়টা, টানা হরতাল তাহলে মনে করেন হরতালগুলো থাকছে। গত সপ্তাহে যেটা গেছে, যেমন আজকে শুক্রবার, এই মুহূর্তে এই সময়, গত শুক্রবার এই সময়, আজকে শুক্রবার না, এই সময় মানে কি বলে বিরোধী দলীয় মানে বিরোধী দলের মানে কবে বলে বিএনপির 3 জন শীর্ষস্থানীয় নেতা, যেটা স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং যারা ডেফিনেটলি আলোচনা হলে ওনার সাথে আসতেন, ওনাদেরকে যদি গ্রেফতার করা হয় তাহলে কিন্তু আলোচনার ইয়েটা থাকে না, পরিবেশটা থাকে না। তো এখন এখানে এটা মানে বলার ব্যাপারটা হচ্ছে যে এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটা খারাপ জিনিস মানে একজন যদি আরেকটাকে খারাপ জিনিস, একটা খারাপকে যদি আরেকজন একটা খারাপ দিয়ে রিটেলিয়েট করে তাহলে কিন্তু ডিফারেন্সটা বেড়ে যায়। কিন্তু কাছে আসার জন্য আপনি একটু ভালো করবেন, আপনি একটু ভালো করবেন, আমাকে একটু ভালো করবে। ব্যাপারটা হচ্ছে যে এখন দিস ইজ দ্য, আই মিন ইন টার্মস অফ ফিজিক্স যদি বলি যে টু ইকুয়াল চার্জেস আর রিপেলিং ইচ আদার, এখন এখানে রিপেল না করে যদি আমি টু অপোজিট চার্জেসকে আনতে পারতাম তাহলে দে উইল হ্যাভ অ্যাট্রাক্ট ইচ আদার, মানে দুজন যাতে নিজেদেরকে আকর্ষণ করে সেরকম একটা পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে। এবং আমরা যারা টক শোতে আসি বা এতে আমরা চাইবো যে দুটা দলের মধ্যে যাতে একটা আকর্ষণ বল কাজ করে রাদার দেন বিকর্ষণ বল, এই হলে যেন পরিস্থিতিটা ভালো হয়। কোনো অবস্থাতেই সহিংসতা আমাদের কাম্য না, এই ধরনের সহিংস আমি বিশেষ করে এই একাবিংশ শতাব্দীতে যেখানে আমি বললাম যে আমাদের মানে সায়েন্স এন্ড টেকনোলজি অ্যাজ দ্য পিক অফ ইটস অ্যাচিভমেন্ট, তাই না, সেই ক্ষেত্রে এখানে কি করে হয়। আমি যাচ্ছি একটু রোকেয়া প্রাচীর কাছে। কথা হচ্ছিল হরতাল নিয়ে। এই মাসে, চলতি মাসে আজকে 15 তারিখের মধ্যে আমরা হরতালবিহীন স্বাভাবিক কর্মদিবস পেয়েছি মাত্র 3টি। তো তাতে কি বোঝা যাচ্ছে আমাদের নাগরিক জীবনের কি অবস্থা? এই যে পরীক্ষা এবং এখন একটা পরীক্ষার মৌসুম, সবকিছু একেবারে জট পাকিয়ে গেছে এই হরতালের কারণে, এটা আমাদের স্বাভাবিক জীবনে কি প্রভাব ফেলছে আপনি কি মনে করেন? আমার কাছে যেটা মনে হয় যে একজন বাংলাদেশের অসহায় নাগরিক হিসেবে আসলে কথা বলতে হবে, সচেতন নাগরিক হিসেবে না। আবার যদি সচেতন নাগরিক হিসেবে কথা বলতে যাই তখন মনে হয় যে আমরা যারা সুবিধাজনক জায়গায় আছি তখন আমরা ভুলে যাই যে আমাদের ছাড়াও সাধারণ মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রতিদিন যখন বাইরে আসে খালি পকেটে আসে, যখন ফিরে যায় সামান্য টাকা নিয়ে যায় সংসারের জন্য। আমরা তাদের কথা ভুলে যাই যখন আমরা কথা বলতে বসি। তো সে কারণে আমার মনে হয় যে সবাইকে নিয়ে আসলে কথা বলতে হবে। এবং আগুনে যারা পুড়েছে দেখবেন সেই প্রসঙ্গে আসছি, কারণ এই যে 12 দিন হরতাল হলো, এখন আর হরতাল যেমন আগে ছিল একটা প্রতিবাদের ভাষা, হরতাল কিন্তু মানে হরতাল শব্দটার প্রতি আমাদের কোনো অভিমান বা অভিযোগ নেই। হরতাল রাজনৈতিক কারণে, গণতন্ত্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে হরতালের প্রয়োজনীয়তা হয়তো আছে, কিন্তু আজকের যে হরতালগুলো হচ্ছে, এই যে 12 দিন আমরা যে হরতালগুলো দেখেছি, এই হরতালকে হরতাল না হলে বলে আমরা বলতে পারি সহিংসতার অন্য একটা প্রকাশভঙ্গি। কারণ এর মধ্যে আমরা সাধারণ মানে প্রান্তিক জনগোষ্ঠীকে মরতে দেখেছি, নির্দয়ভাবে পুড়তে দেখেছি, অগ্নিদগ্ধ হতে দেখেছি, এবং যে পর্যায়ে হরতালটা হচ্ছে এই হরতালের কোনো অর্থ হয় না। স্যার বলছিলেন যে 2 জন ফোনে কথা বলেছে, আপনিও বলছিলেন যে ফোন করা হয়েছে, মহাসচিব ফোন করেছেন সৈয়দ আশরাফকে, কিন্তু ফোনে পাচ্ছেন না। এখন সংলাপের প্রয়োজন হলে কিন্তু হরতালের প্রয়োজন হয় না। যদি আমি মনে করি যে আপনার সাথে আমার বিরোধ মিটাতে চাই, তাহলে ডেফিনেটলি আমি হয় আপনার ফোনের অপেক্ষা করব, অথবা আমি আপনাকে বারবার ফোন করব। হয় আপনি আসবেন এটা আমি আশা করব, অথবা আমি বারবার আপনার কাছে যাব। তো সেটা সরকারের পক্ষ থেকে কিন্তু আসবার আহ্বান ছিল, আমন্ত্রণ ছিল, বন্ধু ভাবাপন্ন হাত বাড়ানো ছিল। আর আমরা প্রকারান্তরে দেখছি যে হরতাল হচ্ছে। তো সংলাপ যদি হবার আকাঙ্ক্ষাই থাকে বা ইচ্ছেই থাকে, তাহলে এই সহিংস হরতালগুলো কেন হবে? সহিংস হরতালের মধ্যে দিয়ে যদি কেউ মনে করে যে আমি ফোন করছি তাকে পাচ্ছি না, এই কারণে সংলাপ হচ্ছে না, সেটা আমার কাছে মনে হয় যে জনগণকে বলেছে গত দুদিন তার মধ্যে কিন্তু হরতাল হয়েছে। তো উনি যখন ফোন করছেন, যদি সংলাপের তাগিদ অনুভব করতেন, তা আমরা তো আগামীকালকেও হরতালের জন্য অপেক্ষা করছিলাম। আমরা শেষ মুহূর্তে বোধহয় আশা করছি যে হরতাল হয়তো স্থগিত হয়েছে। তো এই যে হরতালগুলো, এর মধ্যে কিন্তু আমাদের মনে হয় না যে মানে কোনো রকমের দুই পক্ষের বন্ধুত্বের বা সংলাপের কোনো আভাস আমরা পাচ্ছি। আমরা বরং সহিংসতা দেখছি। আমরা সাধারণ নাগরিক কিন্তু এটা আসলে আশা করি না, কারণ যে কারণে হরতালটা দেয়া হচ্ছে নির্বাচন, আবার কাউকে ক্ষমতায় যেতে হবে কিংবা কাউকে ক্ষমতায় অবস্থান করতে হবে, এই একটি মাত্র উদ্দেশ্যেই কিন্তু হরতাল হচ্ছে। ডেফিনেটলি। আমরা যাচ্ছি একটু চট্টগ্রামে আমাদের সহকর্মীর কাছে।
এবার যাব চট্টগ্রামের সহকর্মী মামুন আবদুল্লাহর কাছে, তার থেকে জানবো চট্টগ্রামের খবর। জনাব মামুন, চিটাগাংয়ে বন্দর নগরী চট্টগ্রাম, এই হরতালে আমরা জানি যে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে। এই যে বন্দরের কার্যক্রম এতদিন ধরে বন্ধ থাকলো, এটা সামগ্রিক অর্থনীতি এবং আমদানি রপ্তানির উপর কি প্রভাব ফেলে? ধন্যবাদ কিবরিয়া। আসলে বন্দর এমনিতে বন্ধ হয় না, বন্দর সাথে অনেকগুলো অনুষঙ্গ জড়িত। বিশেষ করে বন্দরের পেছনে যে মহাসড়ক, যে রেলপথ, যে নৌপথ, যে প্রাইভেট কন্টেনার ডিপো, সব কিছুর একটা অনুষঙ্গ মিলেই বন্দরকে সচল রাখে। আর বন্দরকে সার্বক্ষণিকভাবে সচল রাখতে হলে প্রায় 17টি সংস্থার কার্যক্রম সাবলীলভাবে চলতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংক, বিমা এবং ট্রান্সপোর্ট, পরিবহন ব্যবস্থা। আপনারা জানেন হরতালে এই সবগুলো কার্যত অচল হয়ে পড়ে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যখন কোনো যান চলাচল করতে পারে না, চট্টগ্রাম বন্দরে কোনো পণ্য আসতে পারে না, বন্দর থেকে কোনো পণ্য বাইরে যেতে পারে না, স্বাভাবিক কারণে বন্দর অচল হয়ে পড়ে। আর চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্র বন্দর, এই বন্দর দিয়ে মূলত দেশের আমদানি রপ্তানির 90% পরিবহন করা হয়। অর্থাৎ চট্টগ্রাম বন্দরের অবস্থান চট্টগ্রামে হলো, কিন্তু এই বন্দর সারা দেশের পণ্য পরিবহনের কাজে নিয়োজিত। সুতরাং যখন বন্দর অচল হয়, স্বাভাবিক কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। আমরা বিগত দিনে দেখেছি হরতালের সময় বন্দরের কাজ স্বাভাবিক নিয়মে চলছিল, কিন্তু যেহেতু মহাসড়ক দিয়ে পণ্য আসতে পারেনি, বিভিন্ন প্রাইভেট কন্টেনার ডিপো থেকে কন্টেনার আসতে পারেনি, তেমনিভাবে বন্দরে যেসব পণ্য পরিবহন করছিল সেগুলো বাইরে যেতে পারেনি। এইসব কারণে বন্দর কার্যত অকার্যকর হয়ে পড়ে। আর অকার্যকর হওয়ার অর্থ দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়ে। আর আরেকটা বিষয় কিবরিয়া আপনাকে জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রামে আপনারা জানেন চাকতাই খাতুনগঞ্জ হচ্ছে দেশের সবচেয়ে বড় পণ্যের পাইকারি বাজার। এই বাজারের মধ্যে এই বাজারে যেসব পণ্য সামগ্রীর বেচাকেনা চলে সেগুলো সারা দেশে নিয়ে যাওয়া হয়। যেহেতু হরতালে মহাসড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করে না, ট্রাক চলাচল বন্ধ থাকে, কাভার্ড ভ্যান চলতে পারে না, পণ্য সারা দেশে যেতে পারে না, স্বাভাবিক কারণে পণ্যের দাম বেড়ে যায়, বাজারের পণ্যের সরবরাহের স্বল্পতা দেখা যায়। শুধু সেটা নয়, আমরা দেখেছি পণ্যের ছোটোখাটো পাইকারি বাজারগুলোতেও, আমরা খুচরা বাজারগুলোতেও দেখেছি যে সেখানে যেহেতু হরতালের 3 দিনের মাথায় দেখা যায় কাঁচা পণ্য, বিশেষ করে আমরা যে সব শাক সবজি কিনে থাকি, ফলমূল, আমাদের প্রাত্যহিক দিনের খাবারের জন্য যেসব পণ্য আমরা কিনে থাকি সেগুলোর দামও অস্বাভাবিক বেড়ে যায়। এটা কিন্তু কোনো কারসাজি নয়, এটা কোনো কৃত্রিম কোনো সংকট নয়। যেহেতু পণ্যের স্বাভাবিক পরিবহন চলতে পারে না, সেই কারণে বাজারে পণ্যের খুচরা বাজার থেকে শুরু করে পাইকারি বাজারে পর্যন্ত পণ্যের একটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। অর্থাৎ হরতাল আমাদেরকে বহুমাত্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যেহেতু চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানির বলতে গেলে পুরোটাই সম্পন্ন হয়ে থাকে, সে কারণে বন্দরের অচল অবস্থায় দেশের অর্থনীতিও বিপর্যস্ত হয়ে পড়ে। ধন্যবাদ মামুন আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। ওনারা কিন্তু বারবার হরতাল ডাকছেন এবং প্রেস ক্লাবে গিয়ে বলছেন যে খুবই অসহায় বোধ করছেন ইত্যাদি ইত্যাদি। এবং আমরা দেখলাম যে বিরোধী দলীয় নেত্রীও প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স করলেন এবং উনি আপোষহীন এ কথাটি স্পষ্ট করে জানালেন। সেখানে কিন্তু আমরা আসলে সংলাপের কোনো ইঙ্গিত পাইনি। তো এই যে 12 দিনে বাংলাদেশের অর্থনীতি পিছিয়ে গেল, আমরা পিছিয়ে যাচ্ছি, সাধারণ মানুষ পিছিয়ে যাচ্ছে, এই যে উন্নয়নমুখী অগ্রসরতা থেকে আমরা এই যে পেছনের দিকে যাচ্ছি এবং সাধারণ মানুষের জীবন দিনকে দিন বিপর্যস্ত হচ্ছে, পরীক্ষা স্থগিত, আমরা পিছিয়ে যাচ্ছি, সাধারণ মানুষ পিছিয়ে যাচ্ছে, এই যে উন্নয়নমুখী অগ্রসরতা থেকে আমরা এই যে পেছনের দিকে যাচ্ছি এবং সাধারণ মানুষের জীবন দিনকে দিন বিপর্যস্ত হচ্ছে, পরীক্ষা স্থগিত হচ্ছে, পরীক্ষার্থীরা কিন্তু এক ধরনের মানসিক চাপের মধ্যে আছে। এবং আমাদের এই সকল জেনারেশন প্রজন্মই তো 5 বছর 10 বছর পর ওরা ভোটার হবে। তো আসলে কোন রাজনীতি বা কোন জনগণের কথা বলছেন? আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করবো একটা বিরতির পর। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল হরতাল নিয়ে। আমরা জানি যে যেদিন গ্রেপ্তার, আপনি যে প্রসঙ্গে বলছিলেন স্যার, যে মওদুদ আহমেদ সহ আরো 3 জন নেতা, সিনিয়র নেতা গ্রেপ্তার হয়েছেন। যেদিন গ্রেপ্তার হলেন মওদুদ আহমেদ, তার আগের দিন প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান উনি বলেছিলেন, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছিলেন যে 96 আপনারা যা যা করেছেন আমরা সেগুলোই করব। তার মানে
তার আরও হয়তো হরতালের পরিকল্পনা তাদের আছে। এখন কথা হচ্ছে দুটি রাজনৈতিক দলকেই আমরা দেখি যে তারা যখন এরকম ধরনের একটা কর্মসূচি জাস্টিফাই করার চেষ্টা করে, যে আপনারাও তো আগে করেছিলেন, একটা ক্ষতিকর কাজ কি আরেকটা ক্ষতিকর কাজ দিয়ে কি জাস্টিফাই করা যায় কখনো? সার্টেনলি নট। একটা খারাপ কাজ আর একটা খারাপ কাজকে জাস্টিফাই করে না। দ্যাট সিমস টু, মানে আপনি 96কে নিয়ে আসছেন, তাহলে বলতে হয় 96 সালে আমরা 196টা হরতাল করেছি, তার মধ্যে 94টাই ইসের জন্য। এখন আবার যে কথা বলছে এগুলো, যে হরতালের নামে যেগুলো হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। আমি একজন শিক্ষক হিসাবে মনে করি যে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা আছে তাদের পরীক্ষা ইন্টারাপ্টেড হওয়াটা দুঃখজনক, এবং তাদের মানে তাদের শিক্ষা কার্যক্রম মানে অব্যাহত থাকার ব্যবস্থা করা উচিত। এখানে যদি আমি একটু ইনফরমেশনটা দিয়ে রাখি, হরতালের পরীক্ষা স্থগিত হয়েছে 35টি পাবলিক ও 71টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা। কয়েক দফা পিছিয়েছে জেএসসি ও লেভেল পরীক্ষা, পিএসসি ও স্কুল সার্টিফিকেট বার্ষিক পরীক্ষাগুলো অনিশ্চিত। হ্যাঁ, এই তো এগুলো হচ্ছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তাহলে আপনি আসেন, এই মনে করেন একটা উদাহরণ দিই আপনাকে। আপনার যদি কিডনিতে ইনফেকশন হয় তাহলে আপনি কি হবে, আপনার কি বলে জ্বর আসবে, আপনার কে বলে ইউরিনেট করতে অসুবিধা হবে, পেটে ব্যথা হবে। এখন কি আপনি মানে জ্বরের ওষুধ দিবেন? তাহলে শুধু জ্বর হয়তো কমতে পারে, কিন্তু এটা যাবে না। আপনার যে ইউরিনেট করতে অসুবিধা সেই জন্য ওষুধ খাবেন, পেটের কিডনির ব্যথার জন্য ওষুধ খাবেন, হবে না। আপনাকে যেটা করতে হবে, আমাকে বলতে হবে মানে কিডনিতে যে ইনফেকশনটা হয়েছে সেই ইনফেকশনটার জন্য ট্রিটমেন্ট করতে হবে। ওই ট্রিটমেন্টটা হলে বাকি উপসর্গ 3টা চলে যাবে। ঠিক এখন এইখানেই এই হরতালের জন্য যে ঝামেলাগুলো হচ্ছে, হরতালের জেনেসিসটা কি, হরতালটা কেন হচ্ছে? আমাদের এই কেয়ারটেকার সিস্টেম, এটা তো সেটেলড ইস্যু ছিল। আপনি মনে করেন যে আপনি বলতে পারেন পৃথিবীতে কোথাও করে, আবার অনেক জায়গায় আছে কেয়ারটেকার সিস্টেম। এটা একটা টেস্টেড সেটেলড ইস্যু। আপনি দেখেন, চিন্তা করে দেখেন, আপনার কি বলে এই যে পার্লামেন্টারি কমিটি যেটা হলো, সেখানে ওনারা বলেছে, ইভেন তোফায়েল আহমেদ বলেছে এটা সেটেলড ইস্যু। সঞ্জয় সেনগুপ্ত বলেছেন যে কেয়ারটেকার সিস্টেম ইজ অল রাইট, এর মধ্যে যে সমস্ত লুপ হোলস আছে, আমি ঠিক ওয়ার্ড টু ওয়ার্ড হচ্ছে না, যে ওগুলো আমরা ঠিক করবো। এভরিথিং ওয়াজ দ্যাট। এবং তারপরে কি হলো এখানে, ইভেন তারপরে যে কথাটা বলা হচ্ছিল রায়ের কথাটা নিয়ে আসে, রায় বলে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে এটা ইসের সাথে সংবিধানের সাংঘর্ষিক। এবং তবে আবার উনি বলছেন দুইটা নাকি করা যাবে কি ডক্ট্রিন অফ নেসেসিটি নিয়ে আসছেন। অতএব যাই হোক, আমি সোশ্যাল সায়েন্সের ল আর ফিজিক্সের ল একরকম না। ফিজিক্সের ল কোনো ব্যত্যয় হয় না। নিউটন যখন বলে যে গ্র্যাভিটেশনের জন্য ফল মাটিতে পড়বে, তখন উনি বলেন না যে দুইটা আপেল উপরে দিকে উঠবে। অতএব সেটা যেরকম ঠিক, সোশ্যাল সায়েন্সের কিছু ব্যত্যয় হতে পারে লয়ের, এবং সেই ব্যত্যয়টার জন্য উনি বলেছেন যে ডক্ট্রিন অফ নেসেসিটির জন্য দুইটা কি বলে হতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে, প্রথমে আমি উইথ ডিউ রেসপেক্ট টু দ্য জাজমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট যেইভাবে সাংঘর্ষিক কথা বলেছে, এটা ট্রুলি সেইভাবে সাংঘর্ষিক না। কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ এ ট্রানজিয়েন্ট গভর্নমেন্ট, এবং তার ফলে এটা 5 বছরের জন্য থাকছে না। অতএব তারা দেশকে শাসন করছে না, এবং তারা কোনো আইন প্রণয়নকারী গভর্নমেন্ট সরকার হিসেবেও থাকছে না। তারা রুটিন কাজগুলা করবে এবং ইলেকশনকে ফেসিলিটেট করার জন্য তারা করে। অতএব সেইভাবে যে গণপ্রতিনিধি কর্তৃক নির্বাচিত ব্যক্তিরা দেশ শাসন করবে, সেটার সাথে কি ওইভাবে মূল বিষয়টা যদি আস্থা থাকে তাহলে কিন্তু সর্বদলীয় সরকারেও হতে পারে। দ্যাটস নাও ইউ কাম টু, আপনি পয়েন্টে এসেছেন, সেই আস্থার বিষয়টা, আস্থার অভাব হয়েছে। এবং আস্থার অভাবের জন্যই উনি বলেছিলেন যে এখনো আস্থা, দুইটা দলের ভিতরে পরস্পরের প্রতি আস্থা আসে নাই। কিন্তু এটাও তো সত্যি যে এর আগের তত্ত্বাবধায়ক সরকারের আমি আসছি কারণেই আমরা সেটা আসছে, সেটা সবগুলো একসাথে নিয়ে আসলে পরে আমরা যদি একটু হরতালে কনসেন্ট্রেট আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমার প্রবলেম হচ্ছে অ্যাজ এ ফিজিসিস্ট, আমরা কিন্তু সমস্যার মূলে যাই। আমরা যখন একটা এক্সপেরিমেন্ট করি বা ইয়ে করে যখন না হচ্ছে, তখন আমি মূলে যাই। আমাকে মূলে যেতে হবে। মূলটা হচ্ছে যে আজকালকে ওয়াশিংটনে একটা সেমিনার হয়েছে, ওইখানে মূল বিষয়টা যেটা বলা হয়েছে, ওইখানে ওইটা যে পরিষ্কার উনিই বলেছেন যে 15th অ্যামেন্ডমেন্ট আমাদের এই কেবলে গণতান্ত্রিক সিস্টেমের ইয়েতে মানে যেটা এসছে, এটা তার লাস্ট নেইল অন দ্য কফিন অফ দ্য সিস্টেম হিয়ারে। এবং সেখানে যেটা মনে অত্যন্ত ভয়াবহ ওইখানে সিদ্ধান্ত এসছে। আমি যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা দেশের জন্যই আমেরিকার গণতন্ত্র হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তারপরে কি বলে ব্রিটেনটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। কোনো দেশের গণতন্ত্র, কোনো দেশের শাসন ব্যবস্থা এক দেশে হুবহু হয় না। প্রত্যেকটা দেশের শাসন ব্যবস্থা তার পারিপার্শ্বিক
এবং তার প্রয়োজনীয় অনুপাতে আমি সেই অনুপাতে সেই অনুযায়ী আমাদের দেশে যেহেতু আস্থার অভাব ছিল দলগুলোর মধ্যে, সেই জন্য আমাদের কেয়ারটেকার সিস্টেম এসেছিল এবং এই আস্থার অভাবের কোনো উন্নতি হয় না। এবং স্যার কেয়ারটেকার গভর্নমেন্টের প্রবলেম আমরা যতদিন দেখেছি। এই ইস্যুটা থাকবে ততদিন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আস্থা স্থাপন করবার নজিরই তৈরি হবে না। আমরা কেন বারবার এই প্রসঙ্গে বা এরকম থার্ড পার্টির কাছে সমর্পণের চিন্তাটাকেই বা প্রশ্রয় দেই কেন? যদি আস্থার জায়গাটা তৈরি করবার ক্ষেত্রে কিন্তু আমাদেরকেও সেই অনুপ্রেরণার জায়গাটা তৈরি করতে হবে যে সরকারকে আমরা 5 বছরের জন্য ম্যান্ডেট দিতে পারি, তাকে তার অধীনে অন্যান্য ছোট ছোট নির্বাচন যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, তার মধ্যে দিয়ে যদি বাংলাদেশের উন্নয়নকে আমরা গ্রহণ করতে পারি, তাকে যদি আমরা অভিযোগ করবার জন্য রাস্তায় নামতে পারি। আমরা তো একদিন সারাদিন এই সরকারেরই যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে সারাদিন সড়ক আন্দোলন করেছি। তো একটা সরকারকে 5 বছর ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় এনে যদি সকল অনুযোগ অভিযোগ সকল কিছুকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা কেন বারবার একই ভুলের দিকে বারবার থার্ড পার্টিকে সুযোগ দেওয়ার চেষ্টা কেন করি? কেন আমরা 111-কে ইনভাইট করি? কেন আমরা বলি যে একটা কমিটি এসে ইলেকশন করে দেবে কাদেরকে? যে দুটো দল বাংলাদেশে বারবার গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে রাজনৈতিক চর্চার মধ্যে দেশকে শাসন করেছে, কেউ 3 বার কেউ 2 বার করেছে। তো তাদের প্রতি আমাদের আস্থা নেই, কিন্তু ওই যে 10 জন বা 12 জনের একটা কমিটি যারা কোনোদিন গণমানুষের আন্দোলনই করেনি, তারা এসে একটা কমিটির মধ্যে দিয়ে বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করে দেবে। এই জায়গাটাকে কেন আমরা বারবার অনুপ্রাণিত করব? আমরা যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাদেরকে আমরা বারবার 5 বছরের জন্য ম্যান্ডেট দেওয়ার অধিকার বোধ করি, যাদেরকে আমরা সেই জায়গাটা দেওয়ার ভোট দেই, যাদেরকে আমরা সেই জায়গাটা দিয়ে অভিযোগ করবার ক্ষমতা আমাদের জনগণের কাছে আছে, যে সংবিধানের মধ্যে দিয়ে আমরা জনগণ সে ক্ষমতাটাকে পেয়েছি, সেই চর্চার মধ্যে দিয়ে কেন যাই না? ধরে নিচ্ছি যে স্যার কিছু দাবি যদি যৌক্তিক হয়, যৌক্তিক কথাটা বলবার জন্য কি অযৌক্তিক আচরণ করতে হবে? তাহলে তো তাহলে আমরা কি শিখলাম ছোটবেলা থেকে, যে একটি ভালো কথা বলবার জন্য একটি খারাপ আচরণ করা যেতে পারে? এই অন্যায় আবদারের রাজনৈতিক চর্চা থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। আমি এই জন্য বলছি যে আমিও কিন্তু একজন খেটে খাওয়া মানুষ, আমরা কিন্তু প্রতিদিন কাজ করি। আগে হরতাল হলে আমরা ভয় পেতাম, ঠিক আছে আমার গাড়ির কাঁচটা ভাঙবে বা গাড়িটা হয়তো মাথা ফাটবে। আজকে কিন্তু আমরা এই ভয়টা পাই না। আজকে বাইরে যাওয়া মানে হচ্ছে পেট্রোল বোমায় একটা মানুষ 85%, 40%, 50% তার সারাটা শরীর পুড়ে যাবে। এই যে আতঙ্কের মধ্যে বাংলাদেশের মানুষকে ঠেলে দেয়া, এই যে সাধারণ মানুষ, সাধারণ কৃষক, সাধারণ একটা বাসার যে হেল্পিং হ্যান্ড, যে বাসায় কাজ করতে আসে, মাসের শেষে সে হয়তো 2000 টাকা বেতন পায়, সে যখন অনেক দূর থেকে হেঁটে আসে সে কিন্তু আসতে পারে না। একটা রিক্সাওয়ালার বেদনার জায়গাটা কিন্তু আমরা চিন্তা করছি না। আমাদের ওই তত্ত্বাবধায়ক সরকার এটা একটা ন্যায্য দাবি মনে করে আমাদের যিনি অনেকবার দেশ শাসন করেছেন সেরকম একটি প্রধান বিরোধী দল লাগাতার হরতাল, এই 12 দিনে আমাদের বাংলাদেশ কোথায় পিছিয়েছে সেই হিসেবটাকে আমরা একবারও করছি? এই অন্যায্য আচরণ করবার কোনো মানে হয় না। আমাদের শিক্ষার্থীরা কি শিখছে? তাহলে আপনি বলেন সমাধানটা কি? সমাধান হচ্ছে কেন আজকে দুজন ফোনে কথা বলতে পারছেন না, আজকে একজনকে এই ডিজিটাল যুগে ফোনে পাচ্ছেন না? আসেন না আপনারা দুজন টক শো করেন, 2 দলের প্রধানরা বসেন, কথা বলেন। আপনি আবার একটু আগে যখন বললেন স্যার, আমি আপনাকে শ্রদ্ধা রেখে বলছি যে ফোনে এই প্রসঙ্গ কেন তুলেন? আমরা এই সমালোচনা কেন করছি? ফোন করেছে, আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরকম নজিরই নাই যে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে ফোন করেছেন। উনি তো দেখিয়েছেন, আমি একজন যখন বন্ধুদের সংস্কৃতি শুরু হতে পারতো। এই যে সাংঘাতিক সুন্দর একটা আলোচনা পরীক্ষার জায়গাটা আছে, আমার একটা প্রশ্ন ছিল আমার কাছে, সেটা হচ্ছে যে এই এইচএসসি পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিচ্ছে তখন বলা হলো যে তখনও কিন্তু তারা একের পর এক হরতালের মধ্যে পড়েছে এবং পরীক্ষাটা অনেক লম্বা হয়ে গেছে। পরীক্ষাটাকে কিন্তু জিম্মি করা হচ্ছে বারবার। তখন তাদেরকে বলা হয়েছিল যে বৃহত্তর স্বার্থে তারা ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করবে। এখন যখন তারা আবার ভর্তি, আপনি স্যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি জানেন যে তাদের এই অ্যাডমিশনটা সারা জীবনের একটা সেট করে দেয়, গোলটা সেট করে দেয়। তো তখন তারা দিতে পারছে না পরীক্ষা। আমরা জানি যে চিটাগাংয়ে যেতে পারছে না, রাজশাহী থেকে ঢাকায় আসতে পারছে না। একটা সাংঘাতিক একটা করুণ অবস্থা তাদের। এই জায়গাগুলো কি স্যার বিবেচনায় আনা? এত হরতাল কি একটা পরীক্ষার্থীদেরকে জিম্মি করে হরতাল দেয়া বা হরতালটা কি পিছানো যেত না? এত হরতাল কি একটা পরীক্ষার্থীদেরকে জিম্মি করে হরতাল দেয়া বা এই যে আমরা যদি বলি জনগণের জন্য আমি রাজনীতি করব, আপনারা আমাকে যেভাবে ভাবতেন যে আমি হরতালের সমর্থন, হরতালকে আমরা কেউ কাউকে সমর্থন করতে বা কারোর বিরোধিতা করতে এখানে আসিনি। হরতালটা উত্তরটার মধ্যে তো আমি তো মাঝখান থেকে কথাটা নিয়ে গেলেন। সেটা কথা যে আমি যে কথাটা বলছিলাম যে আমাদের এখন যে অবস্থাটা আছে
সেটাতে বললো আস্থার অভাব আছে। শুধু আস্থার অভাব না, এখন অবিশ্বাসের সাথে একটা জিনিস যোগ হয়েছে, একটা দল আরেকটা দলকে সহ্যই করতে পারছে না, এবং কি বলে মার্জিনালাইজড করে দেওয়ার একটা মানে ব্যবস্থা হচ্ছে, যে বিরোধী সরকারি দল বিরোধী দলকে এমনভাবে করছে যাতে একটা নিঃশেষ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তো আমি মনে করি যে কেয়ারটেকার সিস্টেমের আপনার প্রয়োজনীয়তা 96-তে এখন বেশি। তবে এটা থেকে আমাদের কিভাবে উত্তরণ করতে হবে, কেয়ারটেকার সিস্টেম কিভাবে গড়ে তোলা যায়, আস্থার জন্য যে জিনিসটা হচ্ছে, আমার সিস্টেমটাকে রিলায়েবল করতে হবে। আপনি বলেন যে দলীয়করণের মাধ্যমে আমার কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা আজকে মানে দলীয়করণের ঊর্ধ্বে আছে। আমাদের যে কি বলে ইলেকশন কমিশনের অবস্থা দেখেন, দুদকের অবস্থা দেখেন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটিগুলোর অবস্থা দেখেন, কোথায় প্রশাসনে দেখেন, সবই তো দলীয়করণ। এখন সেখানে কথা হচ্ছে যে সেখানে মিনিমাম ইভেন আমার যে মনে হয় যে সেই আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলেও যে দলীয় মানে প্রশাসনের যে মানে দলীয় প্রশাসনের যে একটা ইফেক্ট, সেটা এই সরকার দলের পক্ষে থেকেই যাচ্ছে। কারণ লোকগুলো তো থাকবে, যে সেক্রেটারি থাকবে, ডিসি থাকবে, তো থাকবে। অর্থাৎ সেই ক্ষেত্রে যেটা বলছি যে মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা নিরপেক্ষ নির্দলীয় সর্বদলের অংশগ্রহণের মধ্যে নির্বাচনের সবচেয়ে সলিউশন সিম্পল। আচ্ছা ঠিক আছে, আমরা একটা আমি আসছি, আমরা একটা কাজ করি না কেন, আমরা আপাতত বলি যে আমাদের পঞ্চদশ সংসদের আমাদের তো আছেই, পঞ্চদশ সংসদে যেমন করেছি আমরা সেটা বাতিলও করতে পারি। আমরা বললাম যে আমরা বাতিল করে আমরা একটা ইলেকশন করি এই তত্ত্বাবধায়ক সরকারের, এবং প্রথম অধিবেশনে আমরা ঠিক করব যে আমাদের নির্বাচনকালীন বিচার মানি তাল গাছ তারপরে তো একটা অ্যাডহক একটা হলো, স্থায়ী সমাধান তো আমরা পেলাম না। স্থায়ী সমাধান আসতে হবে তো, আপনি 3-4টা করতে পারছেন, আরেকটা করতে অসুবিধা কি? আপনি প্রথম সংশোধনী, দশম সংশোধনী প্রথম অধিবেশনে আপনি ঠিক করেন যে আমার নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কিরকম হবে, তখন সব দলের অংশগ্রহণের আস্থার জায়গাটা সৃষ্টি হলো। না, সেটা সিস্টেমটা ঠিক করেন যে আমরা এইভাবে নির্বাচনকালীন করবো, এবং আস্থার অবস্থাটা তো ফিরে আনতে হবে। আমরা স্যার একটা বিরতি নিয়ে আসি, আবার আমরা আরো আলোচনা করবো। একটা বিরতি নিয়ে আসি, নিচে একটা বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যাচ্ছি রোকেয়া প্রাচীর কাছে, যে বিষয়ে আলোচনা হচ্ছিল ভর্তি পরীক্ষা নিয়ে। এখন তো সব জায়গায় ভর্তি পরীক্ষা চলছে, এবং আমরা জানি যে এই হরতালের কারণে ঢাকার বাইরে থেকে যেমন শিক্ষার্থীরা ঢাকায় আসতে পারছে না, ঢাকা থেকেও যেতে পারছে না, এটাও একটা বড় বাধা। বলছিলাম এবারে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার সময় অনেক হরতালের সম্মুখীন হয়েছে, এবং তাদের পরীক্ষাটা অনেক বিলম্বিত হয়েছে, ফলাফল বিপর্যয় ঘটেছে। এখন ভর্তির মৌসুমেও যে আরেকবার তারা দুর্ভাগ্যজনকভাবে একটা বিপর্যয়ের মধ্যে পড়লো, এইটা তারা কিভাবে কাটিয়ে উঠবে? আসলে যারা এখন এই বিপর্যয়ের মুখোমুখি, তারা আসলে কাটিয়ে উঠতে পারবে না। তাদের জীবনের যে ভয়াবহ ক্ষতিটা আগে হয়েছে সেটা তো পূরণ হয়নি, এখন তারা যে ভয়াবহ অবস্থার মুখোমুখি হচ্ছে সেটাও আসলে তারা কাটিয়ে উঠতে পারবে না। তাদের ক্যারিয়ারের প্রশ্নে বা তারা যে স্বপ্ন দেখে পরীক্ষা দিতে আসছিল বা আসবে, তারা কিন্তু সেই মানে কাঙ্ক্ষিত ফলাফলটা তারা কখনোই পাবে না। কারণ যেভাবে বারবার পরীক্ষা স্থগিত হয়েছে, চেঞ্জ হয়েছে, এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে তারা ঢাকা শহরে আসছে বা যাচ্ছে, সেটা আসলে খুব স্বাভাবিক নয়। যে কোনো পরীক্ষার্থীর কিন্তু মানসিক চাপ তাদেরকে উদ্বেগের ভিতর রাখবেই। তো এই যে আমরা দেখছি আমাদের আগামী জেনারেশন, যারা ভবিষ্যতের নাগরিক, যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তাদের কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় আমরা যেতে দিচ্ছি না, তাদেরকে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত করছি, এবং এদের সাথে কিন্তু এদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সবাই অস্থির, আমরা সবাই আতঙ্কিত, আমরা শঙ্কিত, এবং শঙ্কিত শুধুমাত্র পরীক্ষা এইসব না, জেএসসি পরীক্ষা, জেডিসি পরীক্ষা, সমস্ত জায়গায় পরিবারের আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না। শুক্রবার দিন বাচ্চা স্কুলে যেতে চায় না, মেকআপ ক্লাস, শনিবার দিন মেকআপ ক্লাস, সানডে মানডে 5টা দিন কোনো কাজ করতে পারছি না। আমরা সবাই কিসের মধ্যে আছি? আমরা আতঙ্কিত, আমরা জিম্মি হয়ে গেছি। কিসের জন্য জিম্মি হয়ে গেছি? দুটো রাজনৈতিক দলের হাতে, এবং তাদের ইস্যুটা কি একই জায়গায় অনড় দুটো দল, আপোষহীন, দুজনই আপোষহীন নেত্রী। এখন তাদের আপোষহীন নেত্রীর জায়গায় আমাদেরকে মানে আমরা তাদেরকে অনুরোধ করতে পারি যে আপনারা সংলাপে আসুন, সংলাপের মধ্যে দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। যেহেতু বিরোধী দল বারবার বলছেন যে জনগণের জন্য তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, নতুন ধারার রাজনীতি করবেন, তাহলে এভাবে হরতাল দিয়ে নতুন সংস্কৃতির প্রয়োজন নেই। আমাদের মুক্তি দিক, আমরা অনুরোধ করব
মানে আমার মনে হয় যে ওনাদের বাচ্চারা আসলে স্কুলে যায় না, হয়তো সবাই বড় হয়ে গেছে, বিদেশে পড়াশোনা করে আমাদের রাজনৈতিক নেতাদের সন্তানেরা, ওনারা আমাদের বেদনার জায়গাটা বুঝবেন না। অবশ্যই আমরা যাচ্ছি একটু চট্টগ্রামে, আর সহকর্মী মামুন আব্দুল্লাহর কাছে। মামুন, কথা হচ্ছিল ভর্তি পরীক্ষা নিয়ে, এখন হরতাল এবং ভর্তির মৌসুম। চট্টগ্রামে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, দেশের বিভিন্ন স্থান থেকে সেখানে শিক্ষার্থীরা যায় ভর্তি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে। একইভাবে চট্টগ্রাম থেকেও অনেকে আসে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এই শিক্ষার্থীরা কি বিপদের মুখে পড়ছে বা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই হরতালের কারণে, সেরকম কোনো কিছু তথ্য আপনার জানা থাকলে একটু যদি আমাদেরকে বলেন। কিবরিয়া, আপনি ঠিকই বলেছেন। বিশেষ করে বছরের নভেম্বর এবং ডিসেম্বর মাসটাকে সাধারণত বলা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা এবং ভর্তির সময়। এই সময়টা স্বাভাবিক কারণে আপনি জানেন আগামীকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর দেশের মধ্যে সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে 9টি অনুষদে মোট 1,62,000 ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। কালকে থেকে পরীক্ষা শুরু হবে। আপনারা জেনেছেন যে আগামী পরশু রোববার চট্টগ্রামে আঞ্চলিকভাবে হরতালে ডাক দেওয়া হয়েছিল, যদিও বা কিছুক্ষণ আগে অর্থাৎ রাতের বেলায় সেই হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। তারপরও যে হরতালের ঘোষণা পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভর্তির সময়সীমা পরিবর্তন করেছে এবং রাতের বেলায় তারা আবার জানিয়েছে যে ভর্তি পরীক্ষা সময়সীমা পরিবর্তন করা হয়েছে সেটা বহাল থাকবে, অর্থাৎ পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে। কারণ হরতাল প্রত্যাহার হওয়ার খবর দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক ছাত্রছাত্রীর কাছে পৌঁছানো সম্ভব হয়নি। এই কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে রোববারে যে পরীক্ষার নির্ধারিত সময়সূচি ছিল সেটা যেভাবে বাতিল করা হয়েছে সেটা বাতিলই থাকবে এবং নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। তবে এখানে আরেকটা সমস্যা দেখা দিয়েছে যে শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রামের বাইরে জাহাঙ্গীরনগর, রাজশাহী, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিযোগিতা করে। কারণ কোনো একটি বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রের পক্ষে ভর্তি হওয়ার নিশ্চয়তা তারা পাচ্ছে না। এখন প্রতিযোগিতার যুগ। আপনার যেটা আমি বলছিলাম যে 1,62,000 ছাত্রছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা করবে মাত্র 4,000 আসনের জন্য। ঠিক তেমনিভাবে দেশের অন্যান্য যে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতেও প্রতিযোগিতা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর সাথে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার একটা যোগসূত্র আছে। এখান যখন পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে দেওয়া হলো, স্বাভাবিক কারণে যে ছাত্রটি পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে সেই একই দিন হয়তো অন্য জায়গায় পরীক্ষা থাকবে, যে ছাত্রের পক্ষে যে যদি জাহাঙ্গীরনগর কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি থাকতো তার পক্ষে সেখানে দেওয়া সম্ভব হচ্ছে না। এখানে আরেকটা বিষয় কিবরিয়া আপনাকে জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট যাকে আমরা বলে থাকি, সেই চুয়েটে ভর্তি পরীক্ষা ছিল গত 9 নভেম্বর। এই 9 নভেম্বর শনিবার ছিল, স্বাভাবিক কারণে ধরে নেওয়া হয়েছিল শনি, শুক্র এবং শনিবারে হরতাল দেওয়া হয় না। কিন্তু যেই 9 নভেম্বর শনিবারের আগের দিন যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে আসছিল, ঠিক বিকেল থেকে এবং সন্ধ্যার পর থেকে ব্যাপক হারে যানবাহন ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করে দেওয়া হলো এবং এই অবরোধের কারণে অনেক ছাত্রছাত্রী সেই চুয়েটে পরদিন গিয়ে পরীক্ষা দিতে পারলো না। কারণ সারা রাত তারা অবরুদ্ধ অবস্থার মধ্যে ছিল এবং যাদের রাতের মধ্যে চট্টগ্রাম শহরে পৌঁছার কথা ছিল তারা চট্টগ্রাম শহরে পৌঁছলেন পরদিন দুপুর অথবা বিকেলের মধ্যে। সঙ্গত কারণে তাদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। আমরা জেনেছি প্রায় 1,500 শিক্ষার্থী চুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পরদিন দুপুর অথবা বিকেলের মধ্যে। সঙ্গত কারণে তাদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। আমরা জেনেছি প্রায় 1,500 শিক্ষার্থী চুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। পরবর্তীতে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এদের কি হবে। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষা দিতে পেরেছে, অর্থাৎ 7,000 পরীক্ষার্থীর মধ্যে 1,500 পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারলেও আমাদের করার কিছু নাই, তাহলে এর দায় কে নেবে? ধন্যবাদ আপনাকে। এর দায়িত্ব অবশ্যই যারা হরতাল ডেকেছেন তাদের দিতে হবে। আমি একটুখানি একটা জিনিস বলতে চাই। এইভাবে আমার মনে হয় এইভাবে যদি ডাইরেক্টলি কথা বলা তাহলে তো আসলে ঠিক। আমি আপনার পরিস্থিতির কথা বলি, সেটা হচ্ছে দেখেন এই যে হরতালের জন্য বিভিন্ন রকমের যে অসুবিধার কথা হচ্ছে, অচল অবস্থার সৃষ্টি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, পরীক্ষা দিতে পারছে না, এগুলো মূল কারণটাতে যেতে হবে। তো আপনি আজকে হাইপোথেটিক্যালি বলছি, আপনি মনে করেন যে পঞ্চদশ সংশোধনী যদি না থাকতো, যদি আমার কেয়ারটেকার সিস্টেমটা বহাল থাকতো, তাহলে অন্ততপক্ষে এই হরতালগুলো হতো না।
এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি। স্যার আপনি কি মনে Please, করেন এই না, জন্য আমি- কি আমি- যে যারা প্রাণ দিল তাদের প্রাণ দেওয়াটা খুব যৌক্তিক ছিল? কোনটা কি এটা এই যে পরীক্ষা দিতে পারলো না, এটা খুব যৌক্তিক আমি ছিল? তো সেটা যৌক্তিক বলছি না, আপনি তো কথাটা আমি হয়তো বুঝাতে পারিনি। আমি বলছি যদি কেয়ারটেকার ব্যবস্থা বহাল থাকতো, হ্যাঁ, নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থায় বহাল থাকতো, পঞ্চদশ সংশোধনী না হতো, তাহলে এই হরতালগুলো হতো না। এখন I repeat, এবং তারপর যে কথা হাইপোথেটিক্যালি যদি না, এটাও ধরে নিয়ে যাই কেয়ারটেকার বহাল থাকলে আমরা যে আবারও গত কেয়ারটেকারের সিচুয়েশনে পড়তাম না, সেটারও তো নিশ্চয়তা নেই। তো সেটার জন্য তো পার্লামেন্ট, সেটার জন্য তো পার্লামেন্টারি কমিটি, সেটার জন্য তো পার্লামেন্ট, ইয়েস, সেটা তো অন্য জিনিস, সেটা তো আমি ওই বিতর্কের মধ্যে যেতে যাচ্ছি না। সেটার জন্যই তো পার্লামেন্টারি কমিটি করা হয়েছিল, সেখানে তারা বলেছিল এই ক্যাটাগরি সিস্টেমের যে লুপহোলগুলো আছে, যে ডিফেক্টসগুলো আছে, ওগুলো আসলে আমরা ঠিক করি, কিন্তু পুরো জিনিসটাকে বাদ দেয়। আর এটা অত্যন্ত বিনীতভাবে আমি জিজ্ঞেস বলতে চাই, সেটা হচ্ছে যে যেই সরকারই যাবে, যখন ইলেকশন করে যেই দল, তখনই তো একটা ম্যানিফেস্টো থাকে, এবং একটা সংশোধনী আনার বিষয়টা, সেটা তাহলে ম্যানিফেস্টো থাকা উচিত ছিল যে আমি কেয়ারটেকার সিস্টেম সম্বন্ধে আমি কিছু সংশোধনী আনবো, এটা তো ছিল না। অতএব এগুলো ব্যাপারটা হচ্ছে যে আপনি যে সংবিধানের যে বিচারপতি খায়রুল হকের ব্যাপারে তো বিএনপি আগেই আপত্তি জানিয়ে রেখেছিল। আমি তো বলছি সেটার জন্য প্রবলেমটা অত সিরিয়াস হতো না। আমরা উই কুড হ্যাভ, বিচারপতি খায়রুল হক না হলে অ্যাপেলেট ডিভিশনে আরেকজন হতো, সেটা অসুবিধা হতো, কিন্তু আলোচনা উঠছে না। এবং খায়রুল হক নিজেও তো বলেছে সে হবে না। অর্থাৎ দ্যাট প্রবলেম ইজ সলভড দেন এন্ড দেয়ার, সব প্রবলেম তখনই শেষ হয়ে গেছে। খায়রুল হকও তো বলছে সে হবে না। অতএব এখানে প্রভিশনস গুলো আছে, খায়রুল প্রধান বিচারপতি না হলে পরে কে হবে এগুলো লেখা আছে আমাদের এই ত্রয়োদশ সংশোধনী। অতএব সেই কথাটাই কথা। আপনার আসল কথা হচ্ছে, আই এম সরি টু সে, যে আমরা কিন্তু আসলে সমস্যার মূলে যাই না। আমাদের এই জাতীয় ইতিহাসে সেটাই হচ্ছে যে আমরা ওই সাময়িক একটা অ্যাডহক সলিউশনের কথা চিন্তা করি। আমাদেরকে সমস্যার মূলে যেতে হবে, অবশ্যই, এবং এবং আস্থা বাড়াতে হবে, একজন সেটাও একটা বিজ্ঞানী প্রশ্ন। হিসাবে মনে করি আমি, যেটা আমাদের নেচার, যেটা উই অলওয়েজ সলভ প্রবলেমস বাই লুকিং ইনটু দ্য রিজন অফ দ্য প্রবলেম। এবং স্যার, রুটে আপনি যে কি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী সমাধান? আমি তত্ত্বাবধায়ক সরকার সমাধানের কথা বলছি না, আমি বলছি তাহলে এই মূলে যদি যেতে হয় তাহলে আমি একটা স্থায়ী আসছি সমাধানে যেতে হবে আমাদের। এখন আমি প্রথম কথা হচ্ছে যে বর্তমান যে হরতালগুলা হচ্ছে, এই হরতালগুলার কস্টটাই হচ্ছে হরতাল, যেটা যদি ওই নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাকশন এন্ড রিঅ্যাকশনের কথা বলি, সেই প্রত্যেকটা সোশ্যাল সায়েন্সে প্রত্যেকটা ইফেক্টে একটা কজ থাকে, হুইচ ইজ জাস্ট এ প্যারালাল অফ ফিজিক্স ইনটু সোশ্যাল সায়েন্স। ফিজিক্স হ্যাজ লট অফ থিংস টু সে ইন সোশ্যাল সায়েন্স। তো যাই হোক, সেটা। আর তারপর বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিশ্চয়ই আমরা সেখান থেকে উতরে আসবো, আমাদের আস্তে আস্তে এটাকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আমাদের আমাদের আস্থার অবস্থাটা মানে আসে নাই এখনো। অবশ্যই একটা ইনফরমেশন যদি একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে জাস্ট একটু সংক্ষেপে বলে রাখি, গত 3 সপ্তাহের হরতালের চিত্রটা একটু বলি আমাদের। 3 সপ্তাহের হরতালে নিহত 29 জন, আগুনে দগ্ধ 76 জন, গাড়ি ভাঙচুর 500। এটা হচ্ছে কি এখন বাস্তবতা। দুঃখজনক এই বাস্তবতার দায়-দায়িত্ব সবাইকে নিতে হবে, অবশ্যই সরকার দলকেও নিতে হবে, বিরোধী দলকেও নিতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা মূল বিষয়টা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে the root of all this problem, তবে আমরা কোনো অবস্থাতেই সহিংস হরতাল চাই না। আমরা কিন্তু দেখেছিলাম যে সহিংসতার কথাই বলি আমি, পুলিশ এত থাকে, পুলিশ সহিংসতা হওয়ার সময় তার পুলিশ ইনঅ্যাক্টিভ থাকে কেন? পুলিশ কেন পরে ধরে? স্যার আমি একটু গ্রেফতার হয়েছে একদম 10 সেকেন্ড একটু বলতে চাই। আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছিলাম বিরোধী দলের পক্ষ থেকে জনাব সাদেক হোসেন খোকা কিন্তু বলেছেন যে ঢাকাবাসীকে জব্দ করা হবে, বিভিন্ন আর্মসের কথা বলেছিলেন। আমরা কিন্তু 12 দিনের হরতালে আমরা কিন্তু ঢাকাবাসী জব্দ হয়েছি, আমরা জব্দ থেকে বেরোতে চাই। আমরা চাই যে নেত্রী সংলাপে বসুন এবং হরতাল প্রতিবাদের ভাষা আজকের এই সহিংস হরতাল হতে পারে। আমরা একটা কাজ করি না কেন, আমরা এখানে আলোচনা না করে, কারণ আমরা যারা মানে শান্তি চাই, আমরা একটা জায়গায় জড়ো হয়ে বলি না কেন দুই দলকে যে আপনারা আসেন, বসে কথা বলে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা সহিংস হরতাল না করে বিরোধী দলকে অনুরোধ করতে পারি আপনারা সংলাপে আসুন। মহাসচিব তো চিঠি কথা বললেন। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।